কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম মাথিক্স ফিজিক্স সলিউশনে। ফেসবুকে এবং ইউটিউবে একই সাথে থাকছে। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম। 2024-এ যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা থাকছে। সামনে পরীক্ষা চলে আসছে। আর 2025-এ যারা পরীক্ষা দেবে এবং 2026-এ যারা পরীক্ষা দেবে, মানে এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো হয়নি, সবার জন্যই তাদের জন্য শুভকামনা প্লাস আগাম আগাম অভিনন্দন বলতে পারো। তো আজকে আমরা পর্যাবৃত্ত গতির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে সরণের সমীকরণ প্রতিষ্ঠা। তার আগে বলে নেই, যারা পেজটি নতুন দেখছো বা চ্যানেলটি নতুন দেখছো ইউটিউব এবং ফেসবুকে একই সাথে থাকছে আতিক্স ফিজিক্স সলিউশনে, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এগুলো ফ্রি ক্লাস। তো আমরা এখানে সরণের সমীকরণটা প্রতিষ্ঠা করব। শর্ট সিলেবাস বলো আর ফুল সিলেবাস বলো, এই চ্যাপ্টারটা অবশ্যই আছে পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটা মানে তোমাদের সৃজনশীল সিলেবাসে কিন্তু প্রমাণটা খুব একটা আসে না, কিন্তু কিছু কিছু প্রমাণ কিন্তু করতেই হয়। যেমন সরণের সমীকরণ প্রতিষ্ঠা করো, এখান থেকে বেগের সমীকরণ আসবে, সরণ আসার পরে তারপর ত্বরণ আসবে। এগুলো কিন্তু অ্যাডমিশনে প্রচুর আসে, ডিউতে কিংবা বুয়েটে কিংবা তোমার গুচ্ছ প্রকৌশলীতে প্রচুর প্রমাণ ভিত্তিক কিছু সমীকরণ আসে। তো কথা না বাড়িয়ে আমরা সরণের সমীকরণ প্রতিষ্ঠা, অথবা এর আরেকটি নাম আছে যে পর্যাবৃত্ত গতির বা সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। কি বললাম? ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তো এটার আরেক নাম হচ্ছে ব্যবকলনীয় সমীকরণের সমাধান করব। হ্যাঁ, এটা আমরা দেখছি। ওকে। তো এই সরণের সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য বা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ইউজ করব ব্যবকলনের সমীকরণ, সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনের সমীকরণ। তো সমাধানে আমরা চলে আসি। আমরা জানি ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের। যারা আমার ইউটিউবে ক্লাসগুলো মানে দেখো, তারা দেখবে পর্যাবৃত্ত গতি নামে একটা প্লেলিস্ট আছে। হ্যাঁ, সেখানে এই সমীকরণটা কিভাবে এসেছে সেই লেকচারটা আছে। মোটামুটি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়া হয়। মূল টপিকসগুলোর উপর ভিত্তি করে বা মূল তত্ত্বগুলোর উপর ভিত্তি করে কিন্তু লেকচারটা নেওয়া হয়। এইভাবে কাভার করলে কিন্তু পুরোটা চ্যাপ্টারই অনেক সময় কাভার হয়ে যায়। মূল জিসটা আগে তুলে আনতেছে। হ্যাঁ, বাকি যে টুকটাক যে এলোমেলো কিছু অঙ্ক থাকে সেটা তো থাকছেই। তো এখানে আমরা একটু দেখি, একটু সেপারেট করে নিলাম এই বোর্ড এই বোর্ড। তো এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটাকে বলে ব্যবকলনের সমীকরণ। ওকে। তো এখান থেকে আমাদের সরণের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তো প্রমাণের সুবিধার জন্য বা প্রতিষ্ঠার সুবিধার জন্য কিছু জিনিস আমাদের এক্সট্রা এখানে পুট করতে হবে। যেমন এই সমীকরণের উভয় পক্ষে, কি বললাম, এই সমীকরণের উভয় পক্ষে দ্বিগুণ পরিমাণ বেগ গুণ করে পাই। গুণ করতে হবে সরণের সমীকরণ আনার জন্য। হ্যাঁ, মনে রাখতে পারো যে সরল দোলক 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 যেহেতু দোলে দুই দিকে, তাই বেগের পরিমাণ কি 2। হ্যাঁ, 2 ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে কি বেগ। এটা কিন্তু এই সমীকরণের উভয় পক্ষে গুণ করবে। তো শুরু করি আমরা। 2 ডিএক্স ডিটি ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স 2 ডিএক্স ডিটি ইকুয়াল টু 0। কেন 0? কারণ ডান পক্ষে যদি 2 ডিএক্স ডিটিটা তুমি গুণ করো তাহলে অবশ্যই 0 হয়ে যাবে। ওকে। তো দেখি কেন এই কাজটা করলাম। কেন এই কাজটা করলাম এর উত্তর আমি বলবো যে এটা হচ্ছে ব্যাক গিয়ার প্রসেস। কি বলবো? ব্যাক গিয়ার প্রসেস ডিফারেন্সিয়েশনের। যেমন আমি এখানে রাফ করছি, একটা এক্সাম্পল যদি দিই আমি, যে ডিটিটি অফ টি স্কোয়ার বা সরি এক্স স্কোয়ার নিলাম, মিলিয়ে মিলিয়ে নিলাম। এইটার যদি ডিফারেন্সিয়েশন করতে বলি তাহলে অনেকেই বলবে স্যার 2x। এটা অ্যান্সার? হ্যাঁ, অবশ্যই এটা অ্যান্সার। হ্যাঁ, তারপর কথা আছে কিভাবে হয় একটু আমি বুঝিয়ে দিই। 2 এই পাওয়ারটা সামনে আসবে এবং 2 থেকে 1 বিয়োগ হবে, এটাই তো। হ্যাঁ, তারপর একটা কাজ হয়, সেটা কেউ প্রকাশ করে না বা অনেকের জানা থাকে না। 2 নিচে নেমে আসলো, 2 থেকে 1 বিয়োগ হলো এবং এর সাথে আবার গুণন হবে কি, এই ডি ডি এক্স, এই ডি ডি এক্সটা সিঙ্গেল এক্স এর উপর আবার কাজ করে। এটা কিন্তু অনেকেরই অজানা থাকে, সিঙ্গেল এক্স এর উপর আবার কাজ করে। তো তখন এটা এটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। বিধায় এখানে 1 অ্যান্সার হয়
2x। ক্লিয়ার? এই কাজটা কিন্তু ঘটে। ওকে, দেখালাম। এখন যেটা কথা আসতেছি, দেখো তুমি ডি ডিটি সরি ডি ডিএক্স এক্স স্কোয়ার যদি থাকে সেটাকে লিখতেছো 2x। অ্যান্সার কত? 2x। এখন যদি কোনো জায়গায় যদি এইটা থাকে, তোমার আছে হচ্ছে 2x, কি আছে? সাপোজ তোমার বিষয় আছে, কোনো জায়গায় আছে 2x, তুমি কিন্তু এটাকে লেখার তোমার ক্ষমতা থাকতে হবে, বিশ্বাস করতে হবে এটা এইটা এইটা মানে যদি এইটা হয় 2x মানে এইটা, এরকম কিছু একটা প্রসেস আমরা করতে যাচ্ছি। ওকে, খুব সহজ ভাষায় কিন্তু আমি বুঝিয়ে দিলাম। একটু দেখি এখানে কি হচ্ছে। এগুলো রাফ, হুম রাফ করলাম বোঝানোর জন্য। একটু খেয়াল করি। আমি যদি, যেহেতু আমি বুঝতেছি কি হবে, তোমরা ধীরে ধীরে বুঝবে। যদি আমি এরকম লিখি, তাহলে অনেকেই একমত হবে না, কিন্তু একমত হতে হবে। একটু সেটা আমরা এই ব্যাক গ্যারেজ আসছে কিন্তু, হ্যাঁ, 2x আছে, আমরা এটা লিখছি, 2x আছে এটা লিখছি, এই প্রসেসে কিন্তু এই দুইটা কাজ হয়েছে। একটু দেখাই এরকম করে। এইটার কথাই চিন্তা করি আমরা, দেখি এইটা মানে এইটা কি না, আগেরটা মানে এইটা মানে এইটুকু আসে কি না, একটু দেখি। তো ডি ডিটি ডিএক্স ডিটি, এটা কি হচ্ছে? ধরে নিলাম এটা অন্য কিছু, আবার এক্স ওয়াই জেড সামনে একটা, তো পাওয়ার কি হচ্ছে? পাওয়ারটা নিচে নেমে আসবে, 2 সামনে আসবে, ডিএক্স ডিটি থেকে কি হবে? 2 - 1, এই প্রসেসের মতোই, এক্স স্কোয়ার প্রসেসের মতোই। ওকে, এরপরে এই বেচারা আবার এই পাওয়ার ছাড়া যেটা, যেমন এটা কাজ করলে কি হয়? 2x, এই যে এখানে যাচ্ছে এটা, হ্যাঁ, 2x নেমে আসবে, তারপরে ডিএক্স কার উপর কাজ করবে? পাওয়ার ছাড়া যে রাশিটা তার উপর কাজ করবে, হ্যাঁ, এখানে কি ছিল? এক্স ছিল, হ্যাঁ, তখন ঘুরে ফিরে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই অ্যান্সার 2x। কিন্তু এখানে তো এই কি আছে? ডিডিটি আছে, হ্যাঁ, তো এই জিনিসটা পাওয়ার ছাড়া যেটুকু তার উপর আবার কাজ করবে, দ্যাট মিনস ডিটি ডিএক্স ডিটি। ফাইনালি কি আসতেছে? 2 dx dt ডি, এটাকে কিভাবে লেখা যায়? ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার। এই যে দেখো, ওই সার্কেল আর এই সার্কেলটা কিন্তু এক, দেখো, তাহলে এটা অর্থ এটা ঠিক আছে। ক্লিয়ার? ওকে, এখন এই জিনিসটা দেখি, এই অর্থ এই টার্মটা এটার ইকুয়াল কি না, একটু দেখছি। হুম, এখানে কি আসতেছে? ওমেগা স্কোয়ার, তো কোনো সমস্যা নেই, এটা ধ্রুবক, জাস্ট এইটুকু আর এইটুকু সমান কি না, এটা আমরা দেখছি কিন্তু, হ্যাঁ, কিভাবে একটু দেখি আমরা। তো যদি আমরা এটাকে করি, তাহলে কি আসতেছে? 2 নিচে নেমে আসবে, এক্স এর উপর থেকে 1 বিয়োগ হবে, দেন এই ডিডিটি কার উপর কাজ করবে? এক্স এর উপর কাজ করবে, ঠিক আছে, ডিএক্স ডিটি। আমার মনে হয় এটা তো 1 হয়ে যাবে মাইনাস করে 2x, এখন মনে হয় ঠিক আছে। দেখো, x2 dx dt, x2 dx dt, তাহলে ঠিক আছে, এটার পরে এই লাইনটা লেখা ঠিক আছে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা দেখে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। বলতে পারো যে ডিফারেন্সিয়েশনের ব্যাক গিয়ার প্রসেস, হ্যাঁ, পেছন দিকে যাও, সামনের দিকে না গিয়ে পেছন দিকে যাওয়া। ওকে, মুছে দিলাম। এখন আসছে আমরা কি করব, আমরা করবেন পর ইন্টিগ্রেশন, হ্যাঁ, এই লাইনটাকে, এই লাইনটার উভয় পক্ষে সমাকলন করে পাই। সমাকলন করলে তোমাদের জানা উচিত যে ডিফারেন্সিয়েশন এবং সমাকলন উল্টা হয়, মানে কি বিপরীত আগে, যেমন ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি? টি। ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি? টি। তেমনি এই সমীকরণের উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এই একটা ডিফারেন্সিয়াল টার্ম ভ্যানিশ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি কিভাবে। দেখতে পারি আমরা উভয় পক্ষে সমাকলন করে পাই। এরপরের লাইন, হ্যাঁ, এরপরের লাইন, উভয় পক্ষে সমাকলন বা ইন্টিগ্রেশন করে পাই, হ্যাঁ, কি পাচ্ছি? ইন্টিগ্রেশন লোগো নিতে হবে, ডি যা আছে তা লিখতে হবে, যদি এটা শর্টে করা যায়, কিন্তু প্রথম প্রথম, হ্যাঁ। এখন ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন লোগো নিলে হবে না, সাথে একটা কি নিতে হবে? ডিটি। সাথে কি নিতে হবে? ডিটি। যেহেতু এখানে ডিটি আছে, আমি ডিটি নেব, এখানে ডিএক্স থাকলে ডিএক্স নিতাম। ওকে, প্লাস ওমেগা স্কয়ারকে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ডি ডিটি ওমেগা স্কোয়ার
ইন্টু কি নেব ডিটি। কারণ শুধুমাত্র এই এস চিহ্নটা বা ইন্টিগ্রেশন চিহ্নটা একসাথে নেওয়া যায় না, দেখতে হবে তার সাথে ডিটি আছে কিনা। তার অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিএক্স বা ডিটি এটা একসাথে ইউজ করতে হয়। যদি এখানে একটা থাকতো নিচে না, এর সমান্তরালে বা যেভাবে বলি আর কি সমান সমানে আর কি, হ্যাঁ, এর সাথে যদি একটা ডিএক্স কিংবা ডিটি থাকতো তাহলে আমার নিতে হতো না, তাহলে শুধু ইন্টিগ্রেশন নিলে হতো। কিন্তু এই সমীকরণে কিন্তু ডিএক্স কিংবা ডিটি সিঙ্গেল নেই, উপরে নিচে আছে, নিচে ডিটি ডিটি হবে না, এর সাথে সিঙ্গেল আকারে একটা কিছু থাকতে হবে। আমরা কেন ডিটি নেব, এর নিচে ডিটি আছে দেখি, এটা একটা ক্রস, এটা একটা ক্রস, ইন্টিগ্রেশন অফ শূন্য ইন্টু ডিটি। এই পাশেও ইন্টিগ্রেশন করলাম, শূন্যকে দেখো, শূন্যকে শূন্য হবে ঠিক আছে, তারপর আমি রেগুলার একটা নিয়মে লিখলাম শূন্য ইন্টু ডিটি এবং ইন্টিগ্রেশন এভাবে নিতে হয়, অ্যান্সার যদিও হবে শূন্য। ওকে, এখন কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি অফ সামথিং প্লাস ওমেগা স্কোয়ার, যেহেতু ধ্রুবক বাইরে রেখেছি আমি, ইন্টিগ্রেশন অফ ডি অফ অ্যানাদার সামথিং, এটা হবে কি শূন্য প্লাস একটা ধ্রুবক সি, প্লাস একটা ধ্রুবক কি সি। যেহেতু ইন্টিগ্রেশনে তোমার কি নেই, লিমিট নেই, লোয়ার লিমিট নেই এবং আপার লিমিট নেই, তাই একটা ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুবক যুক্ত করতে হয়, সেটাকে সি আকারে লেখা হয়, অনেক সময় কে আকারেও লেখা হয়। ওকে, তাহলে তুমি দেখো তো, যদি তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স হয় নিয়ম অনুযায়ী, অনেকে মনে করে ইন্টিগ্রেশন এবং ডি কেটে যায়, থাকে কি এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ বি সামথিং কি হবে সামথিং, এখানে এটা মুছে গিয়ে ধর কেটে গিয়ে এক্স অ্যান্সার হচ্ছে, মেনে নিতে পারতেছো। তাহলে এখানেও জাস্ট ইন্টিগ্রেশন অফ ডি অফ সামথিং মানে অ্যান্সারটা কি হবে ডিএক্স ডিটি হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এটা কাটা এটা কাটা, মনে মনে থিঙ্ক করো, এটা কাটা এটা কাটা, যা থাকবে সেটা অ্যান্সার, ওমেগা স্কয়ার এটা এক্স স্কয়ার হবে, এখানে তো এক্স স্কয়ার হতো, হ্যাঁ এক্স স্কয়ার ইন্টু সি। এই হচ্ছে আমাদের আপাতত একটা সমীকরণ আসলো। ওকে, এটা এক নং দিয়ে রাখতে পারো। ওকে, এরপরে শুধু আমার এই তোমার এই ধ্রুবকটার মান বের করতে হবে। এই সমাকলন ধ্রুবকটার মান তোমাদের ম্যাথমেটিক্সে আর কি করা হয় না, কিন্তু ফিজিক্সের কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো ভালো ইন্টিগ্রেশন আছে, এখানে কিন্তু আছে। এই ধ্রুবকের মান আমরা বের করব, ধ্রুবকের মান আমরা বের করবো কিভাবে আমরা দেখি, আমরা একটা চিত্র অঙ্কন করি বোঝার সুবিধার জন্য। একটা সরল দোলক আঁকালাম, দুলছে, এই জায়গাকে বলে এ, এই জায়গাকে বলে এক্স ইকুয়াল টু শূন্য। ওকে, এই ধ্রুবকটা নির্ভর করবে কার উপরে, এই যে এর প্রান্তীয় মানের উপরে। এক্স এর মান শূন্য হলে সি বের হতে পারে, অথবা এক্স এর মান এ হলে সি বের হতে পারে। আমি যদি বলি যে এই যে এইখানে আমি বের করব সি এর মান, একই কথা আমরা এরপরে লিখব, অতএব এক্স ইকুয়াল টু এ অবস্থানে, আমি কি বললাম ধ্রুবকের মান সবসময় নির্ভর করবে কোন একটা গতিশীল রাশির প্রান্তীয় মানের উপরে। প্রান্তীয় মান এখানে কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সর্বোচ্চ অবস্থান, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু শূন্য সর্বনিম্ন অবস্থান বা সাম্যাবস্থান। দুই জায়গাতে বের করলে একই অ্যান্সার আসবে, এক্স এর মান এ বসে করলেও যা আসবে, এক্স এর মান শূন্য বসেও করলে তাই আসবে। একটু দেখিয়ে দিই, এক্স এর মান এ অবস্থানে, এখানে কিন্তু বেগ শূন্য, সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য, অন্য লেকচারে কিন্তু আছে, এই চ্যাপ্টারের আরেকটা লেকচারে এগুলো আমি দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই বেগ শূন্য মানে কি ডিএক্স ডিটি ইকুয়াল টু শূন্য, এটা কিন্তু একটা কোয়ান্টিটি। তাহলে এই সমীকরণে এটা এক নং দাও, এক নং সমীকরণে এক্স এর মান এ বসাবো এবং ডিএক্স ডিটি হয়ে যাবে কত শূন্য, এটা আমি বসাবো, এটা আমি বসাবো। বসানোর পরে কি লাইন আসতেছে আমি এখানে লিখছি, অতএব শূন্য স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু সি, দ্যাট মিনস সি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। গুড, ভেরি সিম্পল। এক্স এর জায়গায় এ বসাবো, আর ওই জায়গায় এইখানে বেগ শূন্য বিধায় এখানে ডিএক্স ডিটি শূন্য বসাবো। তাহলে সি এর মান আমি কয় নঙ্গে বসাবো, আবার এক নঙ্গে বসাবো। লিখি আমরা সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই, এক নং মানে হচ্ছে এই বক্স করা রাশি, এই যে আমি এক নংটা মুছলাম, তাহলে লিখতে পারি আমরা সি এর মান এক নঙ্গে বসিয়ে। ওকে, সি এর মান এক নঙ্গে বসে, সি এখানেই আছে এক নং সমীকরণ, কি আসতেছে ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। গুড, আমাদের অনেক কাজ, প্রায় কাজটা হয়েই গেছে, এখন আমরা খুব সহজেই মূল ধারে আসতে পারবো। ওকে, এখন আমার কাজ হবে একটু সাইড চেঞ্জ করে নেওয়া, কিরকম ডিএক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে গেলাম,
ওমেগা স্কোয়ার কমন নিলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দ্যাটস গুড। এখন আমি বর্গ করব। কি করব? বর্গ করব বা রুট করব। সরি, রুট, বর্গ না, বর্গ তো আছেই, ডিএক্স ডিটি। রুট করলে কি হয়? এইটা হয়। দেখো তো একমত কিনা? অবশ্যই একমত। এরপরের লাইনে আমি এখানে আসছি। কি হচ্ছে? আমি যদি এরকম করে নেই, দেখো কি হয়। আমি আবার সূত্রে ফেলবো। দেখো, সাইড চেঞ্জ করেছি, এইটাকে এই পাশে নিয়ে এসেছি, ডিডিটাকে ওই পাশে নিয়ে গেছি। খুবই সিম্পল বিষয়। ওকে, এখন আমি ইন্টিগ্রেশন লোক আবার নেব, কারণ একটা সূত্র পড়ে গেছে। ওকে, একটু একটা যে স্কিপ করার চেষ্টা করেছিলাম, করবো না আশা করি, এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে আমি যে বর্গ, ওকে বর্গ আছে, আমি রুট করলাম। রুট করলে কিন্তু প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাসটা ইউজ করা উচিত, একটা বিশেষ কারণে কিন্তু আমি এটা ইউজ করলাম। তো এটা আমি প্লাস মাইনাস নিলাম, এখানে নেব হচ্ছে, তারপর লাইন কি হবে? ধনাত্মক নিয়ে পাই, ধনাত্মক নিয়ে পাই। তাহলে এখানে কি হবে? ধনাত্মক নিলে প্লাস হবে, ঋণাত্মক নিলে কি হবে সেটাও দেখাবো। ধনাত্মক নিলাম, কি হচ্ছে? আমি লিখছি আর কি তোমার বোঝার সুবিধার জন্য, সব ডিটি। ওকে, এইটা দেখো, এটা কিন্তু সরাসরি সাইন ইনভার্সের সূত্র পড়ে গেছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স ভাগ এ। সাইন ইনভার্স এক্স মানে এখানে যা আছে ডিভিশন, এইখানে যা আছে, এখানে যদি বি থাকতো এখানে বি হতো, এখানে যদি ওয়াই থাকতো এখানে কি হতো? ওয়াই হতো। ইকুয়াল টু ওমেগা, ওমেগা ডিটি মানে হচ্ছে টি। আর এই যে লিমিট নেই, আপার লিমিটও নেই, লোয়ার লিমিটও নেই, নেই, তাহলে এখানে আবার একটা ধ্রুবক যোগ করব, কিন্তু সেই ধ্রুবকটা আর সি হবে না, সেই ধ্রুবকটা হচ্ছে ডেল্টা। এটার মান আর বের করতে হবে না। লিমিটের, সরি, ধ্রুবকের মান একবার বের করলেই হয়ে যায়, এটাকে বলে আদি দশা। এর পরের লেকচারগুলোতে কিন্তু এই পরিচয়গুলো আছে, পরে না, সরি, আগের লেকচারগুলোতে। হ্যাঁ, তো সাইন ওই পাশে দিয়ে দিলে কি হবে? এক্স ভাগ এ ইকুয়াল টু সাইন এ ওমেগা টি প্লাস ডেল্টা। এটা টি কিন্তু এটা প্লাস। হ্যাঁ, ওকে, ফাইনালি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে ভেরি সিম্পল ওয়েতে, বাট অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা স্মরণের সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কিন্তু খুব প্রচলিত একটা সূত্র, সবাই জানে, কিন্তু কিভাবে আসতেছে সবাই জানে না। এই যে দেখো, এখানে প্লাস এবং মাইনাস নিয়েছিলাম, এই প্লাস এবং মাইনাস নেওয়ার পরে যদি ধনাত্মক নেই, তাহলে আসে হচ্ছে সাইন। ভর্তি পরীক্ষা কিন্তু কস দিয়ে অঙ্ক আসে, কেন? এই জায়গায় যদি ঋণাত্মক নিতাম, ধনাত্মক অর্থ কি? এই যে আমাদের যে সরল দোলক দুলতেছে, এদিকে প্লাস ধরলাম, এদিকে মাইনাস ধরলাম। যদি প্লাসের দিকে নেই তাহলে সাইনের সমীকরণ পাবো, যদি মাইনাসের দিকে সমীকরণ কল্পনা করি তাহলে কি হবে? কজ হবে। কিভাবে? এটা তো শেষ হয়ে গেল স্মরণের সমীকরণ, ফিনিশ। স্পেশাল টিপস দিচ্ছি, যদি বলে যে কেন কজ আসে, অনেক জায়গায় দেখি আমরা কজ আসে, সেই অ্যান্সার কি হবে? এই যে প্রমাণের মধ্যে আমরা এখানে কি নিয়েছিলাম? ধনাত্মক নিয়ে পাই, তেমনি ওই জায়গায় ঋণাত্মক নিয়ে আমরা কি পাবো? ঋণাত্মক মানে মাইনাস নিয়ে, মাইনাস যদি নিতে, মাইনাস নিলে এখানে কি হতো? একটা মাইনাস হতো। আর পুরো জিনিসটা, এই যে এই সূত্রটা, এই মাইনাসটাই সামনে চলে আসতো, এই সূত্রটা সাইনের বদলে কজ হতো। যদি এর আগে মাইনাস চিহ্ন থাকতো একটা, এই মাইনাসটা পরবর্তীতে এই পাশে চলে আসে, দ্যাট মিনস আমি দেখাই তোমাকে যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ইন্টিগ্রেশন অফ ডি টি। হ্যাঁ, এই জায়গায় কি হতো? কজ ইনভার্স এক্স ভাগ এ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বেশিরভাগ আমি যেহেতু স্টুডেন্টদের পড়াই, অফলাইনেও পড়াই, 25 স্টুডেন্ট পড়ে, আমি দেখি এই কস কেন আসে কেউ ব্যাখ্যা দিতে পারে না, শুধু বলে যে হতে পারে সাইন থেকে কস চেঞ্জ করা যায়, কস থেকে সাইন চেঞ্জ করা যায়। আমার কারণ কস থিটা ইকুয়াল টু সাইন পাই বাই টু মাইনাস থিটা, তাই না? তো পাই বাই টু থেকে যদি থিটা বিয়োগ দিয়ে দিই তাহলে সাইনকে কস করা যায়, কসকে সাইন করা যায়, কারণ দুটোর মধ্যে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। তাহলে এই যে একটা বেসিক নলেজ যে কেন কস হচ্ছে, যদি ধনাত্মক মানটা নাও, মানে সমীকরণটা, দোলকটা যদি বাম পাশে চলে যেতে থাকে, তখন যদি কজ ইউজ করো, ডান পাশে হবে সাইন। এরকম একটা বিষয় কিন্তু, হ্যাঁ, কারণ দোলকটা দুই দিকে দোলে। তবে আমরা শুধু স্ট্রেট অবস্থান, সাম্য অবস্থান এবং সর্বোচ্চ অবস্থান, এই দুটোই কনসিডার করি। হ্যাঁ, তাহলে এটাকে বলা যেতে পারে কিন্তু সিম্পল হারমোনিক মোশন বা সরল ধ্বনিত স্পন্দনের বিশেষ অবস্থার সূত্র। বিশেষ অবস্থার সূত্র। ভর্তি পরীক্ষা কিন্তু কজ দিয়ে বেশি অঙ্ক আসতে দেখা যায়।
ওকে, তাহলে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাও সরণের সমীকরণ। এক্স ইকাল টু এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাও সরণের আদর্শ সমীকরণ হিসেবে বলা যেতে পারে। ওকে, তার মানে এই তো সরণের সমীকরণ হলো। আমরা কিন্তু এই এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা থেকে কিন্তু বেগ ত্বরণ কিভাবে আসা যায় এগুলো নিয়ে কিন্তু একটা ডিটেল ক্লাস দিয়েছি আমরা। সেখানে গ্রাফও আছে, এর আগের লেকচারগুলোতে আছে, আর প্লে লিস্টে তোমরা খেয়াল করলে পর্যাবৃত্ত গতি সম্বন্ধে অনেক কিছুই পাবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। আর পেজটি লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো সকলেই ভালো থাকবেন। নেক্সট হাতে দ্রুতই অন্যান্য ক্লাস নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।